আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো বরাবরের মতো কিন্তু আমি আবারও হাজির হয়েছি এবং আজকের ক্লাসটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে পদার্থবিজ্ঞান বই আছে এই বইয়ের 11 অধ্যায় অর্থাৎ চলতরিৎ যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা নিয়ে। তোমরা কিন্তু সবাই জানো আমি কিন্তু প্রতি অধ্যায়ের জন্য 3টা ক্লাস করিয়ে থাকি। ফার্স্ট ক্লাসে ওই অধ্যায়ের যত বেসিক জিনিস আছে এই বেসিক জিনিসগুলো নিয়ে একটু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করি এবং সেকেন্ড ক্লাসে ওই অধ্যায়টির টেস্ট পেপারে যত সৃজনশীল আছে এই সৃজনশীলগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করে থাকি এবং থার্ড ক্লাসে ওই অধ্যায়ে যত এমসিকিউ আছে এই এমসিকিউ গুলা নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে এই যে চলতরিৎ অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের কিছু বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং তোমরা যদি এই চ্যাপ্টারটা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে এই চ্যাপ্টারটা যে এত বড়, আসলে 3টা ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে এই চলতরিৎ অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো না। সো এই কারণে আমি ইচ্ছা করেছি এই চলতরিৎ চ্যাপ্টারের জন্য 4টা ক্লাস আমি করিয়ে থাকবো। সো আজকে হচ্ছে কিন্তু প্রথম ক্লাস। সো আজকে তোমরা একটু যদি লক্ষ্য করো এইখানে আমি কিছু টপিক এখানে লিখে রেখেছি যে কি কি বিষয় তোমাদের সাথে আলোচনা করব। এখন তোমরা অনেকে আছো আসলে এই চলতরিৎ চ্যাপ্টারটাকে অনেক ভয় পাও, কিন্তু তুমি বিশ্বাস করো যে এই যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ চলতরিৎ যে চ্যাপ্টারটা আছে, যে কয়টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের চেয়ে এই চলতরিৎ এই চ্যাপ্টারটা খুবই সোজা। জাস্ট তুমি যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো এবং একটু যদি প্র্যাকটিস করো তাহলে দেখতে পারবে যে তোমাদের পরীক্ষায় যেভাবেই এই চলতরিৎ থেকে প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু খুব সহজে অ্যানসার দিতে পারবে। এবং তুমি যদি একটু তোমাদের টেস্ট পেপারটা একটু খুলে দেখো তাহলে দেখতে পারবে যে প্রতি বছরই কিন্তু এই চলতরিৎ চ্যাপ্টারটি থেকে এমসিকিউ বলো সৃজনশীল বলো এগুলো কিন্তু আসতেছে। তাই এবার তোমরা ধরে নাও যে এবার তোমাদের এসএসসি পরীক্ষায় চলতরিৎ থেকে সৃজনশীল এবং এমসিকিউ থাকবে। সো এই কারণে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন যদি একটু লক্ষ্য করো, ফার্স্টলি আমি এখানে কিছু বিষয় লিখে রেখেছি। প্রথমত কি লিখেছি যে কি কি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথমত আমি আলোচনা করব তোমাদের সাথে তড়িৎ প্রবাহটা নিয়ে, which is very important। সেকেন্ড নাম্বার আলোচনা করব যে তড়িৎ প্রবাহের দিকটা নিয়ে, এটা একটু বুঝতে হবে। তারপর থার্ড নাম্বার আলোচনা করব তড়িৎ প্রতীক নিয়ে। তোমরা কিন্তু দেখেছো যে তোমাদের বইয়ে অর্থাৎ চলতরিৎ অধ্যায়ের ভিতরে কিছু প্রতীক আছে, কিছু সিম্বল আছে, রাইট? সো এই তড়িৎ প্রতীকগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপর হচ্ছে বিভব পার্থক্য, which is very important। এরপরে দেখো 5 নম্বরে তড়িৎ চালক শক্তি, এটা তোমার অবশ্যই জানতে হবে। এরপর দেখো 6 নম্বরে ওহমের সূত্র। 7 নম্বরে রোধ নিয়ে আলোচনা করব, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে 8 নম্বরে রোধের নির্ভরশীলতা, এইটা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। এরপরে দেখো আপেক্ষিক রোধ আছে আর পরিবাহকত্ব, এই টোটাল 10টা বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব। সো আজকের এই ক্লাসটা হয়তোবা একটু লম্বা হতে পারে, হয়তোবা 40 মিনিট অথবা 1 ঘন্টার কিন্তু ক্লাসটা হতে পারে, বাট তুমি যদি একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখো তাহলে আমি 100% বলতে পারি তোমাদের এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব 4টা ক্লাসের মাধ্যমে তোমাদের এই চলতরিৎ চ্যাপ্টারটি একদম ক্লিয়ার করে দেওয়া। সো আজকে এই 10টি বিষয় নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। সো আগামী কালকে কিন্তু আরো কিছু এরকম বেসিক জিনিস আছে, এই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তুমি যদি একটু বেসিক জিনিসগুলো যদি একটু আয়ত্ত করতে পারো তাহলে দেখতে পারবে তুমি যখন সৃজনশীল করতে যাবা, তুমি যখন এমসিকিউ গুলো সলভ করতে যাবা তখন তোমার কাছে একদম সবকিছু ইজি মনে হবে। কারণ তোমরা কিন্তু আমার আগের ক্লাসগুলো দেখেছো, আমি কিন্তু তোমাদের সাথে অর্থাৎ উচ্চতর গণিত, তারপর হচ্ছে রসায়ন এবং পদার্থবিজ্ঞানের কিছু অধ্যায় নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি এবং প্রতি অধ্যায়ের জন্য কিন্তু আমি 3টা ক্লাস কিন্তু রেখেছি। তো ফার্স্ট ক্লাসে কিন্তু বেসিকটা তোমাদেরকে বুঝিয়েছি এবং তোমরা যারা যারা বেসিকটা ধরতে পারছো তখন কিন্তু তোমরা লক্ষ্য করতে পেরেছো যে তোমরা যে বেসিক জিনিসগুলো শিখে আসছো এবং তোমরা যখন সৃজনশীল এবং এমসিকিউ সমাধান করেছিলে তখন কিন্তু সবকিছু তোমাদের কাছে সহজ মনে হয়েছিল, রাইট? সো তারই ধারাবাহিকতায় আমি ফার্স্টলি তোমাদেরকে বেসিক জিনিসগুলো শিখিয়ে দিব, তাহলে কিন্তু তুমি যখন সৃজনশীল এবং এমসিকিউ গুলো সমাধান করতে যাবা একদম তোমার কাছে সহজ মনে হবে। ওকে, সো চলো এখন আমরা ক্লাস শুরু করি। ওকে, এখন ফার্স্টলি তুমি যদি এইখানে একটু তাকাও, এখানে আমি লিখেছি হচ্ছে কিন্তু তড়িৎ প্রবাহ। এখন তোমার প্রথমত জানতে হবে তড়িৎ প্রবাহ আসলে কি এবং এই পাশে তোমরা দেখতে পারতেছো আমি ছোট করে
যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এইগুলো একটু লিখে রেখেছি। ওকে, এখন ফার্স্টলি এইখানে একটু তাকাও যে এটা হচ্ছে কিন্তু একটা পরিবাহী, ধরো এটা হচ্ছে কিন্তু একটা পরিবাহী। আচ্ছা, তোমরা কিন্তু সবাই জানো যে তার কিন্তু তোমরা সবাই জানো, রাইট? সো এটা একটা পরিবাহী তার। এখন এই পরিবাহীর ভিতর দিয়ে ধরো তোমার হচ্ছে কিউ পরিমাণ আধান t সময় প্রবাহিত হয়। আচ্ছা, এই ব্যাপারটাকে যদি একটু এইখানে একটু দেখো যে তড়িৎ প্রবাহকে কি দ্বারা প্রকাশ করে, তোমরা কিন্তু সবাই জানো যে তড়িৎ প্রবাহটাকে I দ্বারা প্রকাশ করে, রাইট? তাহলে I q / t, এটা হচ্ছে কিন্তু তড়িৎ প্রবাহের সূত্র। কেন আসলো এই সূত্রটা? কারণ হচ্ছে কি এইখানে যদি একটু তাকাও, কোন পরিবাহীর ভিতর দিয়ে একক সময় বলতে বোঝাচ্ছে which is 1 সেকেন্ড, তাহলে এই একক সময় যেই পরিমাণ আধান প্রবাহিত হয় তখন তাকে তড়িৎ প্রবাহ বলে। এই জন্য I q / t। ওকে, এখন যদি এখানে একটু তাকাও যে এই q মানে কি, q মানে হচ্ছে আধান বা চার্জ। এবং তোমরা কিন্তু সবাই জানো এই যে চার্জ আছে বা q আছে, এই চার্জের একক কি? চার্জের একক হচ্ছে কিন্তু কুলম্ব। তার মানে এখানে হবে কিন্তু কুলম্ব আর নিচে হবে কি? সবাই একক কি? তোমরা কিন্তু সবাই জানো সবাই একক হচ্ছে কিন্তু সেকেন্ড। তার মানে কুলম্ব বাই সেকেন্ড, এটাকে লেখা যায় যে কুলম্ব পার সেকেন্ড, এবং এইটা সমান হচ্ছে কিন্তু এম্পিয়ার। ওকে, তার মানে এখান থেকে আমরা কি পাইলাম যে তড়িৎ প্রবাহ অর্থাৎ এই যে I আছে, এই তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি? একক হচ্ছে কিন্তু এম্পিয়ার। ক্লিয়ার? সবাই এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা, এতটুকু যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে এই তড়িৎ প্রবাহের এর সংজ্ঞাটা কি হবে? সেটা হচ্ছে যে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যতটুকু পরিমাণ আধান প্রবাহিত হয় তখন তাকে তড়িৎ প্রবাহ বলে। ওকে, আচ্ছা আমি সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি। এখন দেখো আমি এখানে কি লিখেছি যে তড়িৎ প্রবাহ সংজ্ঞাটা যে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে। আচ্ছা, যে কোনো প্রস্থচ্ছেদ বলতে কি বোঝায়? আমার হাতে দেখতে পারতেছো, আমার হাতে কিন্তু একটা মার্কার আছে, রাইট? তুমি এখন চিন্তা করো এই যে মার্কারটা, এই মার্কারটাকে এখন তার চিন্তা করো বা পরিবাহী চিন্তা করো। ওকে, এখন এই মার্কারটা কিন্তু একটু মোটা কেসেলের, তাই না? আচ্ছা, এরপর যদি তুমি লক্ষ্য করো যে আমার এই হাতে কিন্তু একটা কলম আছে এবং এই কলমটা হচ্ছে কি? চিকন। এখন তুমি এই কলমটাকেও একটা পরিবাহী তার চিন্তা করো, তাহলে তুমি দেখতে পারতেছো কি যে আমার এই হাতে কিন্তু একটা মোটা একটা পরিবাহী তার আছে আর এই হাতে কিন্তু একটা চিকন পরিবাহী তার আছে। তাহলে যে কোনো প্রস্থচ্ছেদের কথা বলছে, অর্থাৎ সেটা মোটা হতে পারে বা চিকন হতে পারে, যে কোনো রকমের হতে পারে। ওকে, তাহলে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়, এই যে একক সময়, এখানে একটু তাকাও, একক সময় যেই পরিমাণ আধান প্রবাহিত হয় তখন তাকে তড়িৎ প্রবাহ বলে। এতটুকু ক্লিয়ারলি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এতটুকু যদি তুমি ক্লিয়ারলি বুঝতে পারো, এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তোমরা কিন্তু সবাই জানো যে তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে কিন্তু এম্পিয়ার, কিছুক্ষণ আগে কিন্তু দেখেছো, রাইট? আচ্ছা, এখন আমি তোমাদেরকে প্রশ্ন করলাম যে 10 এম্পিয়ার বলতে কি বোঝায় অথবা 9 এম্পিয়ার বলতে কি বোঝায়, সেক্ষেত্রে অ্যানসারটা কি হবে? ধরো আমি এখন তোমাকে জিজ্ঞাসা করলাম যে 5 এম্পিয়ার বলতে কি বোঝায়, এক্ষেত্রে অ্যানসারটা কি হবে? তো এক্ষেত্রে অ্যানসারটা হবে যে কোন পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 5 কুলম্ব চার্জ প্রবাহিত হয়। ওকে, আমি আবারো বলতেছি যে 5 এম্পিয়ার বলতে কি বোঝাচ্ছে, এটার অ্যানসারটা হবে যে কোন পরিবাহীর ভিতর দিয়ে 1 সেকেন্ডে 5 কুলম্ব চার্জ প্রবাহিত হয়। ওকে, সো আমি আশা করি প্রত্যেককে তড়িৎ প্রবাহের কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, এইটা যদি বুঝে থাকো, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব যে তড়িৎ প্রবাহের দিকটা নিয়ে। আচ্ছা, এখন যদি একটু লক্ষ্য করো, ওকে, তড়িৎ প্রবাহের দিকটা বোঝার আগে আমি তোমাদের সাথে কিছু ব্যাপার আলোচনা করে নিই। ধরো তোমরা কিন্তু সবাই জানো যে এই যে দেখতে পারতেছো যে সিম্বলটা আঁকতেছি, এটা হচ্ছে কি? এটা কি পরিচিত মনে হচ্ছে? এটা হচ্ছে কিন্তু কোনো ব্যাটারির একটা কোষ, রাইট? আচ্ছা, এবং তোমরা কিন্তু এটাও জানো এটা হচ্ছে কিন্তু পজিটিভ প্রান্ত, অর্থাৎ কিন্তু এটা হচ্ছে কিন্তু ধনাত্মক প্রান্ত, আর এই পাশটা হচ্ছে কিন্তু ঋণাত্মক প্রান্ত। ওকে, আর এখন যদি বিদ্যুৎ প্রবাহ করতে চাই তাহলে সেক্ষেত্রে এখন আমার কি করতে হবে? একটা বর্তনী এখানে অ্যাডজাস্ট করতে হবে, সংযোগ দিতে হবে, রাইট? তাহলে দেখো এটা হচ্ছে কি? এটা হচ্ছে কিন্তু একটা বর্তনী। আমি এখন কি করলাম? আমি এখন এই বিদ্যুৎ প্রবাহের জন্য একটা বর্তনী এখানে অ্যাড করে দিলাম। ওকে, আচ্ছা, এই ব্যাপারটা ক্লিয়ারলি বোঝার জন্য এখন ফার্স্টলি তোমার বিভবটা সম্পর্কে একটু বুঝতে হবে। তাহলে আমি যদি এখন তোমাদেরকে বিভবের সংজ্ঞাটা একটু দেখাই। আচ্ছা, একটু যদি এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু বিভবের সংজ্ঞাটা লিখেছি। দেখো এখানে একটু লক্ষ্য করো, এখানে আমি কি লিখেছি যে একটা আহিত বস্তুর চারপাশে একটি একক ধনাত্মক বস্তুকে আনতে যেই পরিমাণ কাজ করতে হয় তখন তাকে বিভব বলে। আচ্ছা, একটু যদি লক্ষ্য করো, এইখানে একটু তাকাও,
ধরো এটা একটা আয়ত বস্তু এবং এই বস্তুর ঠিক চারপাশে এই যে চারপাশটা আছে এই চারপাশে আমি একটা একক ধনাত্মক বস্তুকে আনবো। হ্যাঁ, তাহলে এই একক ধনাত্মক বস্তুকে আনতে আমার যতটুকু পরিমাণ কাজ করতে হয়, আচ্ছা একটু চিন্তা করো, বিভবকে কিন্তু v দ্বারা প্রকাশ করা হয়, রাইট? আচ্ছা, তাহলে v ইজ ইকুয়াল টু, আমি এখানে কি বলেছি যে আয়ত বস্তুর চারপাশে একটি একক ধনাত্মক বস্তুকে আনতে, আচ্ছা আমি কি করব, একটি একক ধনাত্মক বস্তুকে আনবো which is q। হ্যাঁ, এরপর যে পরিমাণ কাজ করতে হবে, তাহলে কাজকে কি দ্বারা প্রকাশ করে, w দ্বারা, তাহলে w। হ্যাঁ, তাহলে যে পরিমাণ কাজ করতে হয় তখন তাকে বিভব বলে। তার মানে বিভবের সূত্রটা হবে কি, v is equal to w/q। ওকে, আচ্ছা এখন একটু তাকাও যে w এটা হচ্ছে কি কাজ, তাহলে কাজের একক কি, তোমরা কিন্তু সবাই জানো যে কাজের একক হচ্ছে কিন্তু জুল, রাইট? আর এই যে দেখতে পাচ্ছ যে চার্জ which is q, তাই না? এই চার্জের একক কি, চার্জের একক হচ্ছে কিন্তু কুলম্ব। এখন তাহলে তুমি এখান থেকে কি পাইছো, অর্থাৎ জুল বাই কুলম্ব, তাই না? তাহলে এখানে এটা তুমি লিখতে পারো যে জুল পার কুলম্ব। ওকে, এতটুকু সবাই বুঝতে পারছো যে এখানে আমি কি করেছি যে বিভব অর্থাৎ v, তাহলে এই বিভবের সূত্রটা কি, w/q। কোথা থেকে পাইলাম, এই সংজ্ঞা থেকে, ঠিক আছে? তাহলে এই যে বিভব, এই বিভবের একক কি, বিভবের একক হচ্ছে কিন্তু জুল পার কুলম্ব। ওকে, সবাই একটু এটা মনে রাখবা। এর আগে কি ছিল, তড়িৎ প্রবাহ ছিল। তড়িৎ প্রবাহকে কি দ্বারা প্রকাশ করে, I দ্বারা। সূত্র কি ছিল, I is equal to q/t, তাই না? এবং ওটার একক কি ছিল, এম্পিয়ার ছিল, মনে আছে সবার? আচ্ছা এখন একটু তাকাও, আমি এখানে কি লিখেছি, উচ্চ বিভব লিখেছি আর লিখেছি কি, নিম্ন বিভব। এখন এই দুইটা বিষয় তোমার একটু ভালোভাবে বুঝতে হবে। আমি যে এর আগে একটা কোষ এঁকেছিলাম, তোমাদের কি মনে আছে? আচ্ছা, ওইটাকে ভালোভাবে বোঝার জন্য তোমার এই দুইটা বিষয় একটু ভালোভাবে বুঝতে হবে। আসলে এই যে ব্যাপারগুলা যেগুলো তোমরা দেখতেছো এগুলো সবকিছুই সহজ, বাট একটু মনোযোগ দিয়ে যদি তুমি ক্লাসটা দেখো তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবে। ওকে, তাহলে এখানে একটু তাকাও, উচ্চ বিভব কি আর নিম্ন বিভব কি। সব সময় মনে রাখবে এই যে উচ্চ বিভব আছে, এই উচ্চ বিভব মানে হচ্ছে এর ভিতরে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কম। তাহলে উচ্চ বিভব মানে কি, উচ্চ বিভব মানে হচ্ছে এর ভিতরে ইলেকট্রনের সংখ্যা খুবই কম। ওকে, কিন্তু প্রোটনের সংখ্যাটা বেশি, এটা একটু মনে রাখবা। আর নিম্ন বিভব মানে কি, এর ভিতরে ইলেকট্রনের সংখ্যা সবচেয়ে বেশি বা অনেক বেশি। ওকে, জাস্ট এতটুকু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা একটু এখন ঠান্ডা মাথায় চিন্তা করো, এই উচ্চ বিভবকে অর্থাৎ পজিটিভ ধরা হয় which is প্লাস, আর নিম্ন বিভবকে নেগেটিভ ধরা হয় which is মাইনাস। ওকে, এতটুকু একটু মনে রাখো যে উচ্চ বিভব হচ্ছে কিন্তু প্লাস আর নিম্ন বিভব হচ্ছে কিন্তু মাইনাস, এতটুকু একটু মনে রাখো। আচ্ছা দেখো, এখন আমি কি করব, এই উচ্চ বিভব আর এই যে নিম্ন বিভব আছে আমি এখন দুইটাকে একটা তারের সাহায্যে সংযোগ করে দিব। একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা চিন্তা করো, আমি উচ্চ বিভবকে নিম্ন বিভবের সাথে একটা পরিবাহী তার দ্বারা সংযোগ করলাম। আচ্ছা আমি যখন সংযোগ করলাম তখন কি ঘটবে, এখানে এখানে কিন্তু যেই ব্যাপারটা হবে যে আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে উচ্চ বিভবের ইলেকট্রনের সংখ্যা কম না বেশি। আমি কি বলেছি, এই উচ্চ বিভবের ইলেকট্রনের সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু নিম্ন বিভবে ইলেকট্রনের সংখ্যা কিন্তু অনেক বেশি, রাইট? আর যখন আমি এই উচ্চ বিভবকে নিম্ন বিভবের সাথে সংযুক্ত করব তখন কিন্তু এই নিম্ন বিভব থেকে ইলেকট্রনগুলো সবেগে উচ্চ বিভবের দিকে কিন্তু ছুটে আসবে। ওকে, তার মানে কি হবে, এখানে নিম্ন বিভব থেকে অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রনগুলো ছুটে আসবে। ক্লিয়ারলি সবাই বুঝতে পারছো? আচ্ছা, ইলেকট্রনগুলো যখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ছুটে আসবে তখন কিন্তু এই দিক থেকে বিদ্যুৎ অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? এখানে কাহিনীটা আসলে কি হয়, এখানে কাহিনীটা খুবই সিম্পল ব্যাপার, অর্থাৎ নেগেটিভ থেকে বা নিম্ন বিভব থেকে ইলেকট্রনগুলা এই উচ্চ বিভবের দিকে ছুটে আসে, কিন্তু এই উচ্চ বিভব থেকে অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে বা নিম্ন বিভবের দিকে অর্থাৎ বিদ্যুৎ ছুটে চলে। ওকে, আচ্ছা এতটুকু যদি একদম ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে এখানে যে ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ছুটে আসে, এই ইলেকট্রনগুলো ততক্ষণ পর্যন্ত আসতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই দুইটার বিভবটা সমান না হয়। এতটুকু মনে রাখবা যে যতক্ষণ পর্যন্ত এই দুইটার বিভব সমান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসতে থাকবে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? তার মানে এখন যদি আমি একটা ব্যাটারির কথা চিন্তা করি, এইখানে একটু যদি তাকাও, এইখানে একটু লক্ষ্য করো আমি কি করলাম, এখানে একটা কোষ নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু প্লাস which is পজিটিভ আর এটা হচ্ছে কিন্তু নেগেটিভ। এরপর আমি কি করলাম, বর্তনী অ্যাড করে দিলাম বা সংযোগ করে দিলাম, কিসের জন্য, বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য বা বিদ্যুৎ প্রবাহিত করার জন্য। ওকে,
এইখানে একটু তাকাও, এতক্ষণ ধরে কি জেনে আসছো? উচ্চ বিভব আর নিম্ন বিভব, রাইট? বা যেটাকে বলা হয় হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ। আচ্ছা, এখন একটু তাকাও, এখানে কি হয়েছে? ওই উচ্চ বিভব কি ছিল? পজিটিভ ছিল না? উচ্চ বিভব পজিটিভ ছিল, আর নিম্ন বিভব কি ছিল? নেগেটিভ ছিল। সবার কি মনে আছে? আচ্ছা, এখানে কি হয়েছিল? পজিটিভ থেকে অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কিন্তু বিদ্যুৎ কিন্তু চলছে, বিদ্যুৎ গেছে, রাইট? কিন্তু এই যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে কিন্তু ইলেকট্রন গুলো কিন্তু ছুটে আসছে। এতটুকু কি সবার মনে আছে? তাহলে এখানে কিন্তু সেম ব্যাপার। এইখানে একটু তাকাও, এইখানে কি আছে? পজিটিভ প্রান্ত আছে না, আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তার মানে এই যে পজিটিভ যে প্রান্তটা আছে, এখান থেকে কিন্তু বিদ্যুৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। আর যদি তুমি চিন্তা করো ইলেকট্রনের কথা, তাহলে কিন্তু নেগেটিভ থেকে পজিটিভের দিকে একদম এভাবে ঘুরে পজিটিভের দিকে কিন্তু ইলেকট্রনগুলো ছুটে আসবে। এতটুকু আমি আশা করি প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে এই যে তড়িৎ প্রবাহের দিক আছে, এই তড়িৎ প্রবাহের দিকের কনসেপ্টটা হচ্ছে এটা যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে বিদ্যুৎ কিন্তু প্রবাহিত হয়। ওকে, আমি আশা করি প্রত্যেকে এতটুকু একদম খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পারছো। এখন তোমাদের আরেকটি কোশ্চেন হচ্ছে যে কেন পজিটিভ থেকে নেগেটিভের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়? এর মেইন যে কারণটা সেটা তোমরা কিন্তু এইখানে লক্ষ্য করতে পারতেছো। এখানে কিন্তু আমি প্লাস অর্থাৎ পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত কিন্তু আমি এঁকেছি, রাইট? এটা হচ্ছে কিন্তু একটা কোষ, আর এখানে কিন্তু বিভব পার্থক্য আছে। এই বিভব পার্থক্যের কারণেই কিন্তু এই বিদ্যুৎটা প্রবাহিত হয়। ওকে, জাস্ট এতটুকু তোমরা মনে রাখো। ওকে, এরপর যদি দেখো আমি এখানে কিন্তু লিখেছি বর্তনীর কথা বা সার্কিট। আচ্ছা, এখন তোমার জানতে হবে আসলে বর্তনীটা কি, ঠিক আছে? তাহলে তুমি দেখো, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলতেছি। সেটা হচ্ছে, ধরো আমাকে কেউ বললো যে তুমি এখান থেকে বাজারে যাও, কিন্তু আমি জানি কি? আমি জানি হচ্ছে বাজারে যাওয়ার জন্য কিন্তু দুইটা রাস্তা আছে। আমি এখন কি করলাম? আমি এখন প্রথমত আমার এই স্থান থেকে একদম সোজা এভাবে ঘুরে কিন্তু বাজারে গেলাম। একটু চিন্তা করো, আমি কি করলাম? এখান থেকে আমি কিন্তু বাজারে গেলাম, রাইট? আবার এইখান থেকে অন্য একটা রাস্তা দিয়ে আবার আমি আমার স্থানে কিন্তু চলে আসলাম, ঠিক আছে? তাহলে আমি এখন কি করেছি? এখান থেকে আমি এই রাস্তা হয়ে কিন্তু বাজারে গিয়েছি, আবার এখান থেকে আবার অন্য রাস্তা হয়ে আমি আবার আমার আগের স্থানে ফিরে আসছি। তাহলে বর্তনী মানে কি? বর্তনী মানে হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথকে বর্তনী বলে। ওকে, এইখানে যদি একটু লক্ষ্য করো, এইখানে কিন্তু একটা কোষ আছে, প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্ত। আচ্ছা, আর এই যে দেখতে পারতেছো, এটা হচ্ছে কি? বর্তনী। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা, বর্তনী নিয়ে কিন্তু আরো আমি সামনে বিস্তারিত আলোচনা করব, কারণ বর্তনীর ভিতরে কিন্তু সমান্তরাল বর্তনী আছে, সিরিজ বর্তনী কিন্তু আছে। সো এগুলো নিয়ে একটু সামনে আলোচনা করব। ওকে, এখন তোমরা দেখতে পারতেছো আমি কিন্তু এখানে লিখেছি হচ্ছে কিন্তু তড়িৎ প্রতীকগুলো, অর্থাৎ যে সিম্বলগুলো ছিল প্রায় 14টার মতো কিন্তু আমি এখানে লিখেছি। সো এগুলো তোমার একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। ওকে, এখন যদি এইখানে একটু লক্ষ্য করো,